আরেকটা হচ্ছে এবার কি করুন তো, এর মধ্যে তো অনেক গ্রুপ ডিস্ক আছে। তার মধ্যে এবার দেখুন, মানুষ যখন কান্না করে সেই কান্নাটা করে থাকে বলেন তো? কান্না। আয়াত কোথায় পাবো কান্নাটা? ম্যাডাম কান্না মন থেকে হয়, মানে মাইন্ডের মধ্যে কান্না পাবো। জি, ধন্যবাদ। কান্না মন থেকে হয়, মাইন্ডে কান্না পাবো। অনেক বছর আগের কথা, অনেক বছর বলতে প্রায় ৭-৮ বছর আগে এক রোগী মানে মা বলতেছে যে আমার বাচ্চাটা যখন কান্না করে, ও মনে, মনে কান্না করে। আমি কি এটা কি কথা? ও মনে, মনে কান্না করে, চোখে পানিটা থাকে না। তো কান্না করা মানে আমাদের চোখে পানি থাকতে হবে এমন কোনো কথা নাই। এখন আমরা চলে যাব এর জন্য মাইন্ডে। যে মাইন্ড আসলে মাইন্ড থেকে আমাদের কান্নাটা হয়। জন্য মাইন্ড রিপিট। এখন আরেকটা কথা হচ্ছে, আমরা মানুষের চোখের পানি দেখলেই কিন্তু বলি তুমি কান্না করছো কেন? সব চোখের পানি কি কান্না? আসলে সব চোখের পানি কান্না না। চোখে পানি দেখলেই কেউ যদি পেঁয়াজও কাটে, পেঁয়াজ কাটতে গেলে তো চোখে পানি চলে আসে। হয়তো অন্য কেউ দেখে যে আসলে তখন পেঁয়াজ কাটছিল কিনা সে জানে না। চোখটা ভেজা, ভেজা। তুমি কান্না করেছিলে কেন জিজ্ঞেস করে। সব চোখের পানি যেমন কান্না না, তেমনই সবসময় কান্না করলে যে চোখের পানি থাকে না। তাহলে আমরা কুয়াশ থাকবো এমনি চোখের পানি। আই ল্যাক্রিমেশন। এটা হচ্ছে আমাদের চোখের পানি। কিন্তু এটা যে কান্নার পানি তা কিন্তু না। চোখের পানি আসতে পারে ঠান্ডা, সর্দি, কাশি কারণে হতে পারে, বিভিন্ন রোগের কারণে হতে পারে, রোদে গেলে কান্না আসে, কেউ হাসতে হাসতে চোখের পানি, কান্না বলতে রোদে গেলে চোখের পানি আসে, তারপরে হাসির সময় অনেকের চোখের পানি আসে। সব মিলে আমরা খুঁজবো কোথায়? ল্যাক্রিমেশন। কিন্তু এগুলা চোখের কান্নার জন্য খুঁজবো আমরা উইপিং এ। 245 পৃষ্ঠা আমাদের ল্যাক্রিমেশন। এখানে যে কিছুক্ষণ আগে আমাদের স্যার বলেছেন, স্যার হাত তুলেছিলেন স্যার। ম্যাডাম একটু হাত তুলছিলাম এই জন্য। আপনি কান্না বলতেছেন, কিন্তু একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে থেকে করে সেই কান্না, নাকি আছে ইয়াসিন স্যারের বিয়ে শাদী হচ্ছে না এই জন্য যে কান সেই কান্না, এই দুই কান্নার পার্থক্য এখানে আসলে উইপিং হবে না ক্রাইং হবে? কোনটা উইপিং হবে কোনটা ক্রাইং হবে? মানে আপনাকে বলতেছি না, মানে আপনি একটু ইয়াসিন স্যার তো চোখে যে হাসির সাথে একটু কান্না থাকে আর কি, হাসলেই চোখে পানি চলে আসে। ক্রাইটা হলো সাধারণ কান্না কি স্যার, আর উইপিংটা হলো যে ব্যথার কারণে অনেক সময় হুপাই হুপাই কান্দে যেটা এটা, বা দুঃখের কারণে যেটা কান্দে, এটা উইপিং হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ। আর ম্যাডামের কাছে বলেন। ম্যাডাম না স্যার সময় গুলো আমার শুনতে হয়েছে। চাপা কান্না, মায়া কান্না, বোবা কান্না, তাই না? আমরা সাধারণ মানুষদের চিন্তা করি, তাতে করে চোখের পানি আসতে পারে নাও পারে। আসলে উইপিংটা হচ্ছে ডিপার লেভেলের একটা ফিলিংস, ডিপার লেভেলের ফিলিংস। আর ক্রাইং অর্থাৎ চিৎকার করে যে কান্নাটা, সেটা সাধারণত শিশুদের ক্ষেত্রে যেটা হয় কজলেস, এখানে মাইন্ড কোনো ফ্যাক্টর না। কোনো কিছু ডিপ্রাইভড হলে তখন যে কান্নাটা হয়, শিশুরা চিৎকার করে ওঠে বা কিছু চাইতে গেলে, বা এটা তো শিশুদের ভাষা একটা। শিশুদের প্রধান ভাষা ছোটবেলায় থেকে যতদিন কথা বলতে পারে ততদিন কান্না তার প্রধান ভাষা। এটা হচ্ছে তখন হচ্ছে শিরকিং, মানে চিৎকার করা। ঠিক আছে, এই জন্য আমরা উইপিং যখন ধরবো তখন সেটা ডিপ এবং ডিপার লেভেলে একটা বিষয়, অনুভূতি ফিলিংস এর একটা বিষয়। আর ক্রাইংটা মূলত এমনি আঘাত ব্যথা বা ইত্যাদি
প্রয়োজন শিশুরা যেসব প্রকাশ করে থাকে বা আমরাও যদি আঘাত পেয়ে যদি ইয়ে করি তখন সেটা কান্না, সেটা তখন ক্রাইং, উইপিং না। জি ম্যাডাম, থ্যাংক ইউ, প্লিজ ক্যারি অন। জি স্যার, ধন্যবাদ স্যার। এখন যেহেতু আমরা এখানে আসলাম, মাইন্ডে ঢুকলামই, একটু ইয়াজ করি, একটু দেখি। সেটা হচ্ছে মাইন্ডের, আমরা যখন ল্যাক্রিমেশন দেখে আসছি এখানে বললাম আয়ে, তো মাইন্ডে যখন আমরা উইপিং এ ঢুকলাম, উইপিং আমরা আমাদের যে রুব্রিক্স গুলো, অনেকগুলো রুব্রিক্স আছে সব আমরা খুঁজে পাবো এখানে। এখন যেহেতু আত্মনাথের কথা আসলো, বা একটু আত্মনাথ খুঁজি। আত্মনাথের জন্য কিছু রুব্রিক্স দেখি আমরা। বিলাপ করে, চিৎকার করে, অনেক সময় আমরা দেখা যায় যে সে বিলাপ করছে, চিৎকার করছে, চোখে পানি নেই। আসলে যে কোনো ক্লাস শুরু করার আগে অবশ্যই একটু দেখে নেওয়া উচিত, যেহেতু শুরুটা হয়নি, একটু ক্লাসটা এলোমেলো হবে, সময় লাগে করতে। আসলে আমরা একটা 61 পৃষ্ঠায় আসবেন, ল্যামেন্টিং 61 পৃষ্ঠায়। ল্যামেন্টিংটা রূপৃষ্ঠা বাম কলামে পাবেন। এখানেও কিন্তু কান্না। এখানে কি বলছে, ল্যামেন্টিংটাকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি? কম্পেয়ার উইপিং, কম্পেয়ার করতে পারি উইপিং এর সাথে। এটা হচ্ছে সেটাও বিলাপ করে, চিৎকার করে করে, কাতরতা প্রকাশ করে। আসছেন কিনা বলতে পারবো না। 61 পৃষ্ঠার বাম কলামে ল্যামেন্টিং, এটাও আমরা কিন্তু কান্নার একটা চিৎকার করা, চিৎকার করে কান্না করে, যে বিলাপ করে করে, সেই জিনিসটা আমরা কিন্তু। তার সিমিলার আরেকটা রুব্রিক্স আছে, মর্নিং, সেটা নেব। মর্নিংটা হচ্ছে 67 পৃষ্ঠা, এটাও বাম কলামের নিচে। এটাও ল্যামেন্টিং, এটা মর্নিং এর সমকক্ষ। এটাও কিন্তু আর্তনাদ করা বা কাতরতা প্রকাশ করা, চিৎকার করা। আর ল্যামেন্টিংটাকে বলা হয়েছে যে উইপিং এর সাথে সরাসরি কম্পেয়ার করা যাবে। ম্যাম, মর্নিং এন্ড গ্রোনিং পেয়েছেন? জি ম্যাম, এটা হলো হ্যাঁ, এখানে আবার আমাদের বলছে যে, বলেন। এই কান্নাটা হলো, আমি যেরকম বুঝতেছি ঠিক হয় কিনা দেখেন, মানুষের যে জ্বর আসে বা বলে না, কান্না করে ওরে বাবা রে, ওরে মা রে, গেলাম রে, এরকম কিনা? এমনই আমরা এইভাবেই বিশ্লেষণ করবো জিনিসটা। মারা গেলে যে আর্তনাদ করে, এটা হলো অনেক। জি, মর্নিংটা হচ্ছে গোঙানি, গোঙানি, গোঙাই না, গোঙানি। আর যেটা মারা গেলে জোরে, সেটা হচ্ছে ল্যামেন্টিং, হ্যাঁ, বিলাপ করে। মর্নিং মানে হচ্ছে গোঙায়, গোঙায়, গুঙিয়ে গুঙিয়ে। আর ফবিং, না সবিং, সব মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না। ছোট বাচ্চারা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, সবিং। কত কিছু হয়ে গেছে ওর সাথে, এমন করে কান্না করে যে আবার একটুবারে আবার হাসি কান্না, হাসি শুরু করে, সবিং। আর বিলাপ করে, ওরে বাবা রে, তুই চলে গেলি, আমার এখন কি হবে রে, ওরে বাবা বাবা। এটা হচ্ছে ল্যামেন্টিং।
স্যার আমার ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন দেখতাম গ্রামের মহিলারা এভাবে কান্না করতো। তখন না আমি না খুব মজা পাইতাম, কি ব্যাপার এমন করে কান্না করতেছে কেন নেই, মনে কবিতা মানে কি ছন্দে 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 পরে দেখি চোখেও পানি আসছে, সাথে এরকম চিৎকার করতেছে, করতে করতে সব প্রায় সময় অজ্ঞান হয়ে যেতেছে অনেকে। এখন বুঝলাম এটা একটা কান্না। ভারতের উত্তরপ্রদেশে একটা গোষ্ঠী আছে, তাদের পেশাই হচ্ছে কান্না। কেউ মারা গেলে তার বাড়িতে গিয়ে কালো কাপড় পরে কান্নাকাটি করে। এদেরকে বলে হচ্ছে কি গ্রুপ জানা বলে, হিন্দিতে কান্না, ইংরেজি কি? रोने के लिए आया है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোনা গ্রুপ, রোনা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, রোনে কে লিয়া হ্যায় এই গ্রুপ। এদের কাজই হচ্ছে এরকম বাসা বাসা গিয়ে ভাড়াই কান্নাকাটি করা। জি স্যার, দেখেন আজকে আপনাদের কত কান্না উসিলায় দেখায় দিল। আর ওই মহাদেব যখন থাকতাম ওখানে একটু মারা গেলে এরকম একটা মহিলা গ্রুপ আসতো, আসে কান্না করতো, অফিসিয়াল কান্না। সেটা কোথায়? বাংলাদেশে ময়মনসিংহ এলাকায়, ময়মনসিংহ এলাকায় আমি যখন স্টুডেন্ট ছিলাম ওই এলাকায় আশেপাশে গ্রামে দেখতাম ওইগুলো, মানে একটা গ্রুপ এসে কান্না করতে জোরে জোরে, মহিলা তারা সবাই। দেখ আমরা আজকে কিন্তু বাংলাদেশেও যে এটা হয়, আমরা আগে মনে করতাম যে ইন্ডিয়াতেই হয়, ভাড়া করে কান্না করার লোক আনে। রাজস্থানের দিকে মনে হয় জিনিসটা দেখেছিলাম, কালো কাপড় পরে আসে মহিলারা। এখন বাংলাদেশেও হচ্ছে, বাস অনেক কিছু জানা হয়ে গেল আমাদের আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার আমরা চলে যাই নির্দিষ্ট জায়গায়। এখন যদি বলা হয় যে আমার যে চোখের পানিটা, অনেক সময় দেখা যায় নাকের পানি ক্ষতকর, চোখের পানি ক্ষতকর, এটার জন্য কিন্তু আমাদের তখন আর ল্যাক্রিমেশনে থাকলে হবে না। ক্ষতকর চোখের পানি, ক্ষতকর ওই যে নাকের পানি, এটা যা যা নির্দিষ্ট স্থানে যেয়ে খুঁজতে হবে। এখন আমরা আই কিন্তু তখন আমরা ডিসচার্জ দিয়ে খুঁজে পাবো না বা ল্যাক্রিমেশন দিয়েও খুঁজে পাবো না, তখন আমাদের টিয়ার্স দিয়ে খুঁজতে হবে। আই টিয়ার্স, এটা আমরা আরেকদিন আমরা কথা বলেছিলাম মনে হচ্ছে 267 পৃষ্ঠায়। বলেন 267 ডান পাশে নিচে। জি, এখানে কি কি আছে, কি কি চোখের পানি আছে একটু বলে ফেলেন ম্যাম। অ্যাক্রিড টিয়ার্স, অ্যাক্রিড আছে, তারপরে আছে ম্যাম ব্লাইন্ড, বার্নিং আছে, কোল্ড আছে, ওয়াইলি আছে, সল্টি, সেন্সেশন এস ফ্রম। মানে এটা হচ্ছে সেন্সেশন হয় যে তার এই ধরনের চোখের পানি, কিন্তু আসলে কিন্তু না। কিন্তু আমি কিন্তু আপনারা পেয়েছেন কিনা, আমি কিন্তু ওই যে অ্যাক্রিড চোখের পানি ঢুকি পেয়েছি। মানে সে বলতেছে যে আমার চোখের পানিটা যে যখন চোখের পানি আসে যে আমার গাল বেয়ে তো পড়ে, তাই না, গাল বেয়ে যে পর্যন্ত পড়ে ও পর্যন্ত আমার জ্বালা করে, মনে হয় যে একদম কিছুটা যে বার্নিং জ্বালা করে, এই ধরনের সরি অ্যাক্রিড তো ক্ষতকর হবে, বার্নিং ছিল, সরি বার্নিং, তুমি ও জ্বালা করবে চোখের পানিটা। আমি চোখের পানি আসলেও কান্না করতে পারি না, এত একটা কপাল আমার। 268 পেজে বাম কলমের উপর এটা আমরা আরেকদিনও বের করেছিলাম, কি কারণে মনে নাই, কিন্তু আমি মনে হচ্ছে বের করেছিলাম, কথা আমরা কথা বলেছিলাম। তা আমাদের চোখের একটা, চোখের জন্য আমরা দুইটা জায়গায় যাবো, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ভিশন। দৃষ্টিশক্তির কথা বললে তখন আমরা ভিশনে যাব। ভিশনে যে যেমন মায়োপিয়া, প্রিমায়োপিয়া অনেকে বলে না যে কাছের দৃষ্টিতে সমস্যা, দূরের দৃষ্টিতে সমস্যা বা দেখা যায় যে ক্ষীণ দৃষ্টি, এইসব কথাগুলো আমরা এখানে পাবো ভিশনে। তো ভিশনটা কিন্তু আরো কয়েকবার আমরা আলোচনা করেছিলাম, যেমন কুয়াশাচ্ছন্ন, কুয়াশা দেখে মনে হয় দূরে অনেক কুয়াশা পড়েছে, এই ধরনের কাছে সামনে শিখাচ্ছে কিন্তু দূরে কুয়াশার মতো লাগে, তখন আমরা কি করবো,
ভীষণ ফগি, ভীষণ ফগিতে ঢুকে যাব। আর যদি বলা হয় যে অর্ধেক দেখি কোনো জিনিসের, একটা অক্ষর অর্ধেক দেখছি, সম্পূর্ণ দেখছি না। বা দেখা যায় যে আমি নিচের অংশটা দেখতেছি, কোনো কিছুর উপরের অংশটা দেখছি না। এইরূপ দৃষ্টির জন্য এটা কি হচ্ছে? এটা হচ্ছে অর্ধদৃষ্টি। এটা হচ্ছে অর্ধদৃষ্টি। এটার কথা কিন্তু অনেকে অনেক সময় বলবে যে অক্ষরটা সম্পূর্ণ দেখি না, এমন যেন অর্ধেক অর্ধেক দেখছি এমন লাগছে, বা লেখাটা মানে সম্পূর্ণ দেখছি না। এর জন্য আমরা যাবো হেমিওপিয়া। 280 পৃষ্ঠা, অর্ধদৃষ্টি। দৃষ্টি ঠিক আছে, কিন্তু অর্ধেক দেখি। এখানে আরো অনেকগুলো সাব আছে, সাবগুলো একটু দেখি কি সাব আছে। রাইজিং ফ্রম এ সিট অন, আসন হতে যখন উঠি তারপর লাইট অন ইন গোধূলিকালে, রাইট হাফ লস্ট, ডান অর্ধ অদৃশ্য, মানে ডান পাশের অর্ধেক সে দেখে না। লেফট হাফ লস্ট, মানে বাম পাশের অর্ধেক দেখে না। হরিজন্টাল, মানে হরিজন্টাল সে দেখে, হরিজন্টাল অবস্থায় দেখায় আর কি। লোয়ার লস্ট, মানে নিম্নাংশ সে দেখে না। এই সমস্যাগুলো কখন হইতে পারে? হয়তো কারো লিথিয়ামে বলা হয়েছে মেনসেস ডিউরিং এর সময় তার এই সমস্যাগুলো হয়। আপার লস্ট, ভার্টিক্যাল, লম্বা লম্বি ভাবে সে দেখে না। ওয়াকিং হুইল, চলার সময় সমস্যাটা হয় ডিজিটালিস। তাহলে আমাদের যদি কেউ বলে যে আমি অর্ধেক মানে সম্পূর্ণ দেখি না, তখন আমরা হেমিওপিয়াতে যাব। আর দূরে দেখতে পাই কিন্তু কাছে দেখে না, দূরে দেখতে পায় কিন্তু কাছে দেখে না। হাইপার মেট্রোপিয়া, কাছের দৃষ্টি কম, তার নিচে দেখেন, ওই পৃষ্ঠাতেই আছে তার নিচে। হাইপার মেট্রোপিয়া এখানে বসে আছে। 280 পৃষ্ঠা আছি আমরা। 280 পৃষ্ঠার ডান কলামের সেকেন্ড একটু উপরের দিকে আছে হেমিওপিয়া, তারপরে হাই আছে, তারপরে হাইপার মেট্রোপিয়া আছে। এখন দেখুন এখানে যে স্যার এখানে সাব আছে না স্যার, ওভারস অফ আইস ইন ফাইন ওয়ার্ক। আর্জেন্টাইন একটা ওষুধ সূক্ষ্ম কাজ করে, যার চোখের অনেকদিন সেলাই পড়াই খুব মনে করেন নিখুঁত করে যারা সূক্ষ্ম, এগুলো জন্য সূক্ষ্ম কাজ, তাদের যদি সমস্যাটা হয় যেটা আমাদের লস অফ ভিশন, অন্ধত্বটা ধরা হয় 281 পৃষ্ঠার বাম কলমে। লস অফ ভিশন, এখানে অনেকগুলো সাবরুব্রিক্স আছে, অনেকগুলো, প্রায় 2 পৃষ্ঠা। এখানে যদি বলা হয় যে নির্দিষ্টকালে আমার লস অফ ভিশনটা হয়, তো সেটার জন্য রুব্রিক্স আছে, পিরিয়ডিক্যাল পাওয়া যেতে পারে, তারপর টাইম পাওয়া যেতে পারে, স্ট্যান্ডিং ও কার্যক্ষেত্রে পাওয়া যেতে পারে। যে না আগে আমার একটা চোখে ছিল, পড়া একটা চোখে হলো, এই ধরনের কথা বললেও কিন্তু এই ব্যাপারে যদি না হোক অন্য কোথাও খুঁজে পেতে পারি, বা ওই অনুযায়ী আমরা ওষুধও দেখতে পারি না। আগে ডান চোখে দেখতাম না, এখন বাম চোখেও দেখি না, তাহলে কি হলো, ডান থেকে বামে গেল, আবার বাম চোখে দেখতাম না, পরে আবার ডান চোখে সমস্যা শুরু হলো। আমরা রুগী থেকে যখন হিস্ট্রিটা নেই না, দেখা যায় কিনা প্রায় সময় হয় নির্দিষ্ট কালে এই জিনিসটা সমস্যাটা হয়। হয়তো নির্দিষ্ট কাল বলতে যে কোনো সময় হতে পারে, হয়তো বা প্রতিদিন সকালে চোখ প্রায় ইয়ে হয়ে যায়, বা আমি অনেকদিন পর, 1 সপ্তাহ পর, এটা নির্দিষ্ট কাল, 1 মাস পর। অনেক রুগী এসে বলে আমাদের দেখেন না প্রতি গরমে আমার চর্মপীড়াটা দেখা দেয়, প্রতি শীতেই চর্মপীড়া দেখা দেয়। আমাদের সেই জন্য কিন্তু আলাদা আলাদা কিছু ইয়েও আছে, যে শীতে শীতে শীতেই বেশি হয়,
বা গরমে বেশি হয় এই ধরনের রোগগুলো। এখন আমরা আসি আরেকটা জিনিস, কি বললো, ফিনিশিং অফ সাইট, হঠাৎ দৃষ্টি লোপ হয়। এই দৃষ্টি লোপটা হঠাৎ, রাইজিং ফ্রম এ সিট, আসন হতে উঠতে গেলে, ফ্রম স্টপিং, অবনত হয়ে থাকার সময়, থাকার পর। বিভিন্ন আমাদের অনেকগুলো সাবডিভিটিস আছে, আমরা কিন্তু সাবডিভিটিস গুলো অবশ্যই দেখে নেব। অবশ্যই আমাদের মেন ওষুধগুলো কিন্তু সাবডিভিটিসই থাকে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম রাত কানাটা কি হবে? আর অনেকে বলে না চোখে সর্ষে ফুল দেখি, সেটা এবার কি হবে যদি বলতেন। সরিষা ফুল দেখে? আচ্ছা দেখি আমরা সরিষা ফুল পাই কিনা। এখন দেখেন অদূর দৃষ্টি এখানে একটা আছে, দেখেন এটা মায়োপিয়া, 283 পৃষ্ঠা। মায়োপিয়াটা কি বলছে? মায়োপিয়াটা বলছে যে সে, আমরা প্রথম পেয়েছিলাম কি কাছের দৃষ্টি সম্পূর্ণ সমস্যা, এখন হচ্ছে দূরদৃষ্টি সমস্যা। বেশিরভাগ বাচ্চারা চশমা পড়ে না, ওদেরকে দূরদৃষ্টি সমস্যার কারণে পড়ে। যে বোর্ড, বোর্ড ক্লাসে যে বোর্ড থাকে, বোর্ডটা ভালো করে দেখে না, তখনই কিন্তু আমরা বুঝতে পারি বাচ্চার চোখে কোনো সমস্যা হয়েছে। যে আমি বাচ্চা বলতেছে লিখতেছে না কেন, লিখে না কেন, যে বোর্ডটা দেখতে পাচ্ছি না। আবার অনেক সময় অনেক বাচ্চা দেখবেন টিভির কাছে যে টিভি থাকে, তখন আর কি প্রথম আমার সন্দেহ করতে হবে যে তুমি কাছে যে টিভি দেখলে কেন, মানে এই কথা বললে তখন হয়তো বাচ্চা, এর আগে কিন্তু বাচ্চা বুঝবেই না যে সে দেখে না। সে মনে করে যে আমি দূরে বসে আছি তো এই জন্য আমি টিভিটা ভালো করে দেখছি না, সেজন্য সে কিন্তু কমপ্লেন করবে না। কারণ হচ্ছে আমি দুইটা বাচ্চার ক্ষেত্রে এটা প্রমাণ পেয়েছি। আমি বলি কি ব্যাপার তুমি টিভিটা কাছে এসে দেখো কেন, ছোট ছেলেটার সময় বলে না আমি দূরে দেখলে মনে করো পুরোটা দেখি না, ঝাপসা লাগে এই পাশটা, কাছে আসা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সে বলে কি না, সে কিন্তু আমার চোখে কোনো সমস্যা নেই। তো তুমি যখন ক্লাসে যাও, যেদিন সবসময় তার সামনে বসতে পারে না, সব বাচ্চারা এককে বসে, পিছনে যখন বসে তখন বোর্ডটা দেখো, আমার একটু সমস্যা হয়, আমি পিছিয়ে জন্য বসতে চাই না, বসলে আমি বোর্ডটা দেখতে পারি না। তারপরে তুমি বসলে দেখতে পারো না, অন্যরা বসলে দেখতে পায়, মনে সবারই সমস্যা হয়, পিছনে বসলে সবারই সমস্যা। ঠিক আছে, ওই ছেলের আবার খুব ক্রিকেটের নেশা ছিল, সে ক্রিকেটার হবে, সে আমাকে বিকেএসপি বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যেতে হয়েছে। পরবর্তী দেখাচ্ছে যখন বল, আমি তুমি দেখে তো খেলা, যখন খেলতে যাও তুমি যখন বলটা মারো তখনও কি তোমার সমস্যা হয় কিনা, বল মাঝে মাঝে হয়। তারপর চোখের ডাক্তার দেখালাম, তার মারাত্মক অবস্থা, কত জানাই দিল, আমার চেয়ে তো তার চোখের পাওয়ার বেশি। কিন্তু তার আগে কিন্তু আমি বুঝতে পারি নাই তার চোখে কোনো সমস্যা আছে। যখন আমি কয়েকদিন ফলো করলাম যে সে টিভিটা খুব কাছ থেকে দেখে, তখনই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল। বাচ্চা তো বুঝেই না, এটা একটা জিনিস, সে যখন যেটা বলবে সেটাই আবার মনে করেন নিতে হবে। আর কথায় কথা তো আমরা চোখে ডাক্তার কাছে নিয়ে যাই না বাচ্চাদেরকে। এখন আসি আমরা, তো এই কথা যত কিছু আছে আমরা এই ধর চোখের দৃষ্টি নিয়ে সব কিন্তু আমরা ভীষণে খুঁজবো। ওই একজন ম্যাডাম বললেন না যে আমরা অনেকে চোখে বলে স্ফুলিঙ্গ দেখে বা তারকা দেখে, চোখে যেন কেমন ঝিকিমিকি করে, এই ধরনের কথাগুলো যখন বলে আমরা কিন্তু তখন স্টার ভিশন 284 পৃষ্ঠায় আমরা দেখবো। এখন আসেন তো দেখি একটা রূপ আমরা খুঁজি আগে থেকে, যদি দেখে রাখি তাহলে একটু দেখা হয়।
আমরা সবাই বুঝি। আর লোক বেশি তেরা থাকলে সবাই বুঝতে পারে, আর হালকা তেরা থাকলে বলে না বাচ্চারা লক্ষ্মী তেরা। আর লক্ষ্মী তেরা বললে আসলে কিছু নাই, আমরা তখন বলি না সমস্যা, এটা ভালো ভালো। এই ভালো লক্ষ্মী তেরা যাই হোক বা তেরা, এটা আমরা কোথায় পাবো বলতে পারেন? দৃষ্টির সমস্যা সব আমরা খুঁজবো ভীষণে। দৃষ্টির সমস্যাগুলো আমরা ভীষণে খুঁজবো, তারা লক্ষ্মী তারা আমরা কোথায় খুঁজবো? আমরা আশাকে কথা বলবে না, সবাই ঘুমাইতেছে আমার মতো। আমি আগে ঘুমাইছি, ওনারা এখন ঘুমাইতেছে। প্রতিশোধ নেওয়া হচ্ছে। আচ্ছা, আসলে যদিও আমরা বলি লক্ষ্মী তারা কথাটা দৃষ্টির সমস্যা, আসলে কিন্তু দৃষ্টির সমস্যা না। দৃষ্টির সমস্যা হলে আমরা দৃষ্টিতে খুঁজবো, দৃষ্টির সমস্যা না হলে আমরা কোথায় খুঁজবো? চোখে। দুইশো ৬৬ পৃষ্ঠা স্ট্রাবিসমাস। ২৬৬ পৃষ্ঠার বাম কলামে নিচে দেখুন একটু, আমরা দৃষ্টা বক্র দৃষ্টি বা তেরা দৃষ্টি। যদিও বললাম যে দৃষ্টি তাহলে এখানে আসলো কেন? আসলে কি চোখে যে মনে করেন তেরা, উনি কিন্তু সঠিক দেখতেছেন, ওনার দেখার মধ্যে কোনো তেরামি নাই, কোনো কিছু নাই। আপনি যেমন তাকে আছেন ওনার চোখে, তখন আপনি দেখছেন যে ওনার চোখটা তেরা হয়ে গেছে। এই জন্য তার কোথায় সমস্যা? দৃষ্টিতে না চোখে? চোখে। আসলে কিন্তু তার চোখে সমস্যা। আগে পড়ানো হয়েছিল ম্যাম, আমার লেখা আছে। আপনি হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু হয়েছে অনেক আগে আমাদের, কিন্তু যখন একটা চ্যাপ্টার করে আমরা আলোচনা করেছিলাম তখন এর কথাগুলো বলা হয়েছে। তাহলে এটা মাথায় রাখবে, কারণ এটা বলা হইলেও এই জিনিসটা না আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ তেরা দৃষ্টি যখন বলি তখন আমরা ভীষণই খুঁজি, অনেকে ভীষণ খুঁজে হয়রান হয়ে যায়। কারণ আমাদের ফলো করতে হবে জিনিসটা তো আসলে দৃষ্টিতে সমস্যা না, চোখের সমস্যা। আমরা স্ট্রাবিসমাস ২৬৬ পৃষ্ঠা চোখে যেয়ে খুঁজবো। আচ্ছা, আপনারা কি নেত্রনালীর সমস্যার জন্য কোন রোগী পেয়েছিলেন? নেত্রনালী ব্লক হয়ে গেছে? পেয়েছি। জি স্যার, বলুন স্যার। সাইলেশিয়া হয়েছে। কেমন ফলাফল পেয়েছিলেন স্যার? যদি অপারেশন করা থাকে তার, যদি তার কোনো ফরেন বডি থাকে তার শরীরে, তখন কিছু ছিল না, সাইলেশিয়া দিয়েছিলাম, স্লোলি উন্নতি হচ্ছিল, ওষুধ দিয়ে তো খাইতো না, এই আর কি। তবে কিছুটা কাজ হয়েছিল। ধন্যবাদ স্যার। আমি মনে করি একদম ব্লক হয়ে গেছে এটা, এই ধরনের রোগী এখনো সেভাবে পাইনি। মানে তারা দেখা যায় চোখের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার আছে, চোখের ডাক্তার এখানে চলে যায়। এখন কিছুদিন যাবত একজন রোগী, বয়স 65-70 কাছাকাছি, এমন খুব ইয়া করতেছে যে আমাকে ওষুধ দেন, কিন্তু অপারেশন করা, বিভিন্ন অনেক জটিলতা। আমি কি দেখেন আপনার একটা অপারেশন করতে বলছে, অপারেশন করে ফেলেন, করে যেহেতু বলছে এটা খুলে দিবে, ওপেনিং করে দিবে, ওপেনিং করে দেখ ডাক্তার।
ছানি পড়া রোগী পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যে ছানিটার ওইখানে যে সম্পূর্ণ কিউর হয়ে গেছে এই ধরনের ফলাফল এখনো পাইনি। ছানি পড়া রোগী পেয়েছি, হালকা ছানি পড়া, বেশিরভাগ ক্ষেত্রে চশমাই পড়ে। ছানি পড়া রোগীদের জন্য আমরা করে কোন রূপরেখা দেখবো, একটু দেখবেন কিনা? আসলে আমরা দেখি ছানি পড়া রোগীদের জন্য রূপরেখা কোথায়। ছানি পড়া কিন্তু চোখের দৃষ্টি সমস্যা না, ছানি পড়লে কিন্তু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কম কম দেখে, তো ধীরে ধীরে দেখা যায় চোখে দেখেই না, সম্পূর্ণ ছানি হয়ে গেলে দেখে না, দৃষ্টিটা বন্ধ হয়ে যায়, দৃষ্টিপথটাই। ওরা ওই যে একটা চোখের ইয়েটা দূরবীন দিয়ে বড় করে দেখে, আগে দেখতে আমরা ড্রপ দিত চোখে, ড্রপ দেওয়ার পর চোখের মনিটা কোন বড় হয়ে যেত, তারপর চোখের অনেক সমস্যাগুলো তারা মনে করেন দেখতে পেত। এখন ওটা দেখি না, ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করতে দেখি না, এমনি সরাসরি দেখে। আমরা আসি 236 পৃষ্ঠা, চোখে ছানি পড়া ক্যাটারাক্ট, 236 পৃষ্ঠা বাম কলামের আই ক্যাটারাক্ট। পেয়েছেন? ক্যাটারাক্ট, আই ক্যাটারাক্ট কি সুন্দর করে দেখেন রূপরেখা দেওয়া আছে। এটা কি আগে দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই। জি, মাশাআল্লাহ। পেজ নাম্বারটা কত? 236। এখানে ডান চোখ বাম চোখ উল্লেখ করা আছে ছানি পড়ার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু রোগীরা আছে মনে করেন যে অপারেশন করতে ভয় পায় যারা, তারা কিন্তু আপনার মনে করেন আমরা যদি বুঝাই তারা কিন্তু আমাদের ট্রিটমেন্ট থাকবে, কিন্তু সবাই কিন্তু থাকে না, চোখের ব্যাপার তো সেজন্য আমরা ওই পর্যন্ত যেতে পারি না যে আসলে কতটুকু ফল হয়েছে। ওই পর্যন্ত যাওয়ার আগে চোখের অপারেশনটা তারা করে ফেলে অনেকে, আবার মনে করেন নিজে আমি করতে চাচ্ছি না কিন্তু বাসার সবাই জোর করে করলো। চোখের ব্যাপার বুঝো। এখন এই যে বললাম যে এই ডাক্তারের সমস্যা বললাম যে বন্ধ হয়ে যাওয়া বা ডাক্তার পানি পড়া, ইনফ্লামেশন হওয়া, এইটা আমরা রূপরেখা আসলে কে বের করবো? ইনফ্লামেশন হয়েছে কে বের করবো রূপরেখা? যেমন ধরুন আমাদের চোখ উঠা, এটাও কিন্তু কয়েকবার বলেছিলাম, চোখ উঠা রূপরেখা সরাসরি নাই, ক্যান্টারপাটিতে অনেক কিছু সরাসরি নেই, কিন্তু কারণ বিভিন্ন কারণগুলো খুঁজলে কি কি কারণ কি কি হয় বা আমাদের লক্ষণ। আচ্ছা যেমন চোখের পানি পড়ছে তার কারণগুলো কি, তার লক্ষণগুলো কি, এই কিছু এর মাধ্যমে কিছু জিনিস আমরা পেয়ে যাব। তারপরে মনে করেন চোখ উঠেছে, এখানে কি কি লক্ষণ দেখা দিচ্ছে, এখানে আমরা মনে করেন চোখ উঠার রূপরেখা পাবো। ঠিক আছে, চোখ উঠাটা এটাও কিন্তু অনেক আগে দেখানো হয়েছে। আই কি হয়, চোখটা ফুলে যায়, লাল হয়ে যায়, ইনফ্লামেশন। জি ম্যাম, জি আগে পড়িয়েছিল আই ইনফ্লামেশন কনজাংটিভা। জি ধন্যবাদ ধন্যবাদ মনে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। তবে এখানে আমরা তাহলে কি করলাম, ইনফ্লামেশনের যে খুঁজে নিলাম। যেমন ধরেন অ্যাপেন্ডিসাইট, সরাসরি অ্যাপেন্ডিসাইট আছে, অ্যাপেন্ডিসাইটটা কিভাবে আছে? ইনফ্লামেশন দিয়ে। হ্যাপাটাইটিস জন্ডিসটা হয় না, সেটা কি দিয়ে আছে? সেটাও কিন্তু ইনফ্লামেশন দিয়ে আছে। হ্যাপাটাইটিস যে আমাদের ভাইরাস তো যাই হোক, ওটা কোথায় খুঁজে পাবেন? সেটাও ইনফ্লামেশন দিয়ে। কি হয় তখন? ইনফ্লামেশন হয়। অ্যাপেন্ডিসাইটে কি হয়? ইনফ্লামেশন হয়। আমরা এখানে আরেকটা জিনিস দেখি, এখন কিছুক্ষণ আগে আমরা আমাদের টিএম যোদ্ধা স্যার আপনাদেরকে আই দেখালো, ডান বাম লিডস, এগুলো দেখালো না। এখন দেখেন যেটা বলেছিলাম, তারপরে দুই পাশে দুইটা কোণ, চোখের দুইটা কোণ, একটা ইনার সাইড একটা আউটার সাইড, সেটা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা দেখেন ইনফ্লামেশন যদি চোখের কোণে হয়,
সেটা দেখেন এখানে আছে 243 পৃষ্ঠার বাম কলামে, সেখানে সুন্দর করে প্রথম মর্নিং এ, তারপর হচ্ছে কি উইথ আলসারেশন, ইনার সাইড, কি সুন্দর করে দেওয়া আছে দেখেছেন। তারপর আউটার সাইড উইথ আলসারেশন। জি ম্যাম, পেয়েছি। ওইখানে পৃষ্ঠার মধ্যে আবার দেখেন আছে ল্যাক্রিমাল ক্যানেল, 243 পৃষ্ঠার ল্যাক্রিমাল ক্যানেল ডান কলামে। অশ্রুস্রাবী ক্যানেলটাকে নালীটা চেপে বলা হয়, যেটাকে বলেছেন ডাক্তারটা যে ক্লিয়ার করে দিতে হবে। ডাক্তারটা বলে যে ডাক্তার এই জন্য পানিটা সমস্যা হচ্ছে, চোখের পানি বারবার আসতেছে মুছতেছে। আমাদের ডাক্তার না কিছু ব্যায়াম আছে, ব্যায়ামটা কিন্তু আমাদের আসলে করা উচিত। ব্যায়ামটা হচ্ছে আমাদের চোখের যেটা ইনার সাইডের ক্যান থাকে, যেটা চোখটা আপনি যখন একটা হাত দিয়ে করা যাবে, চোখে দুটা কোণ ধরবেন, দুটা আঙ্গুল দিয়ে দুই পাশে ধরে আস্তে 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 সফট ম্যাসেজ করবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। প্রতিদিন কয়েকবার করতে হবে ম্যাসেজটা, বলে যাদের সমস্যা হালকা পাতলা আছে উপশম হবে। আমাদের যেমন প্রত্যেকটা ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, রোগীদেরকে ম্যানেজমেন্ট দিতে হয়, ম্যানেজমেন্টের রোগী অর্ধেক ভালো হয়ে যায়, আর বাকি অর্ধেক ঔষধে ভালো হয় আলহামদুলিল্লাহ। তো দেখা যায় যে ম্যানেজমেন্ট না থাকলে রোগী সহজেই ভালো হতে চায় না। যা ঠিক আছে, আমাদের সালফার রোগী, নাইট্রিক অ্যাসিড রোগী দুধটা খাবেন না, দুধটা রোগী আমরা বলি পেঁয়াজ খাবেন না কিছুদিন, একটা মিউট দিলে আবার আমরা নাইট্রিক অ্যাসিড রোগী বলে লবণটা কমায় দিবেন, শুধু একটা মিউট না। যারা খুব লবণটাকে চায় ওই রোগীদেরকে বলি লবণটা খাবেন না, বা লবণ খাবেন না বলতে একদম কমিয়ে দিবেন, লবণ ছাড়া তো খেতে পারবে না। নিয়মগুলো আমরা দিয়ে দিই ম্যানেজমেন্ট। একটা মোটা রোগী খাচ্ছে আর ওষুধও খাচ্ছে, হাইড্রোলকটা দিলেন বা ক্যাপসিকাম দিলেন বা ক্যালকেরিয়া দিলেন, তার লক্ষণ অনুযায়ী মাক্সল যেটা আসে ডায়াবেটিস দিলাম, কিন্তু সে দিব্যি খাচ্ছে আর শুয়ে থাকতেছে, বসে থাকতেছে, তাহলে কিন্তু তার ওইভাবে ফল আসবে? সে যদি কিছু ব্যায়াম করে সাথে, তাহলে কিন্তু বা খাবার টাবার একটা নিয়মের মধ্যে নিয়ে আসে, খাবার নিয়ে কি সুন্দর ক্লাস করে আমাদের সব ম্যানেজমেন্ট গুলো নিয়ে। আমাদের আব্দুল মান্নান স্যার সুন্দর ক্লাসটাকে অনেক সুন্দর করে। ওনার ওইটা ওই রুটিন গুলো, ভিটামিন প্রোটিন গুলো আমাদের কি কি খাবার আমাদের দরকার, শরীরে অতটুকু খাবারটা রেখে বাকি যতটুকু প্রয়োজন নাই ওই খাবার গুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফ্যাট করে ফেলে, অতিরিক্ত খাবার গুলোই। ওই ভাল্লুক যেমন খাবার, কিন্তু তারা দেখা যায় শীতের সময় বের হতে পারে না, ভাল্লুক খাবার খেয়ে 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 শরীরটাকে একদম চর্বি জমা, তারপর ওই চর্বি অনেক সময় বার্ন হতে থাকে তারা যখন খাবারটা সংগ্রহ করতে না পারে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, নিজেকে নিজে খাওয়া কি বলে এটা, রোজার মধ্যে কি যেন ওটার নাম, কি যেন ভুলে গেলাম নামটা, যাই হোক নামটা খুব সুন্দর একটা নাম। রোজা কি হয়, তখন দেখা যায় নিজের শরীর থেকেই বার্ন হতে থাকে রোজার মধ্যে অনেক যখন আমরা না খেয়ে থাকি। কথা বলছিলেন? হ্যাঁ অটোফেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ধন্যবাদ। এটা কিন্তু আমাদেরকে এই জন্য বলে না, রোজা আমাদের জন্য একটা আশীর্বাদ। অনেকে কিন্তু মাঝে মাঝে রোজা রাখে, সপ্তাহে 2টা রোজা রাখে, কেউ সোমবার বৃহস্পতিবার। আমার আম্মাকে দেখেছিলাম সারা জীবনে এইগুলো রাখতো, আমরা আর কি মাঝে মাঝে রাখি বাসার সবাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার তো আমার একটু বেশ বড় সড়ো একটা দিলে। হ্যাঁ, বয়স দিলে আপনি কান্না করেন না, চোখের পানি চলে আসে, আবার আপনিও দিলেন একটা মিলের মতো। জি ম্যাডাম, এই একটা চোখের বিষয়ে হচ্ছে ম্যাডাম আমার একটা অভিজ্ঞতা শেয়ার করে যদি অনুমতি দেন। জি স্যার, অবশ্যই। আমার অভিজ্ঞতার জন্য তো বসে থাকি, নিজে শিখি তো অভিজ্ঞতা দিয়ে, নিজেও শিখি। আচ্ছা, আমি এই যে চোখে আঘাত লাগার বেশ কিছু কেস পেয়ে থাকি, তা আমি একটা ঔষধ মানে নির্দিষ্ট করে নিয়েছি, আর্টিমেশিয়া ভালগারিস, আর সাথে অন্যান্য ঔষধ যেটাই দিই না কেন, হাইপেরিকাম, লিডাম, আর্নিকা বেশি আসে এই ক্ষেত্রে।
এই তিনটার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি যে আর্টিমেশিয়া ভালগারিস ঔষধটা দেওয়ার। এক্ষেত্রে যদি আমার ভুল হয়ে থাকে বলবেন, আমি 30 শক্তির ঔষধটা ব্যবহার করি। স্যার ধন্যবাদ। আপনারা সবাই শুনে রাখবেন, খুব মানে কখন কোনটা কাজে লাগে কেউ বলতে পারে না। ঔষধ এমন একটা জিনিস, রোগীর লক্ষণের সাথে মিলে গেলে চিন্তা ছক, আর লক্ষণের সাথে না মিললে ক্যাচ আউট। আমি জানি না, আমি সিমফাইটামটা বেশি ব্যবহার করি চোখের ক্ষেত্রে। ইয়াসিন স্যার বললেন, আমি একটু বলি। ওই আপনি যেটা বলছিলেন যে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া বা নেত্রনালী সমস্যা হওয়া, ওখানে আমি একটা পেশেন্ট চিকিৎসা করছি, তো অনেক দিন আগে করছি, হয়তো আজকে থেকে 1-1.5 বছর আগে করছি। তো কিছুদিন আগে ওনার মিসেস নিয়ে আবার আমার কাছে আসছে। তা আমি ওনাকে প্রথমত কি দিয়েছিলাম তা আমার স্মরণ নাই, কিন্তু ওনার পরে আমাকে সালফার টানছে, ওনাকে সালফার দিয়েছিলাম। আর বাইকে ওই ক্যালকিউলেট ফ্লোর বা সাইডে এরকম দুইটা আর কি অল্টারনেটিভ করছি। তো সে ভদ্রলোক, এই যে ভদ্রলোক এখন আসছে, ওনার মিসেস নিয়ে আসছে, উনি বলছে না আমি ভালো আছি, আমি ভালো আছে, মানে ওই যে ভালো গেছে কথা বলা যাবে না, সে ভালো আছে। ওই সময় যে আসছিল তখন এখন ফুলা ব্যথা, একবারে খুব বিমর্ষ অবস্থা আমার চেম্বারে হাজির হয়েছে। জি আসসালামু আলাইকুম। আমাদের মহসিন স্যার প্রায়ই বলতেন যে স্যারের আব্বা ওই যারা দান কাটতো, দান কেটে টাকাটি দান দান করে চোখের সমস্যা নিয়ে আসতো, আর ওনার আব্বা প্রায় আর্টিমেশিয়া ভালগারিস ইউজ করতো। জি স্যার, জি স্যার, শুনেছিলাম স্যারের কাছ থেকে। আমি হয়তো আর্টিমেশিয়া ভালগারিস বলেছি, কিন্তু আমি কি লক্ষণের উপর এটা দিয়ে থাকি এটা বলিনি, ভুলে গেছিলাম, দুঃখিত। হ্যাঁ বলেন স্যার, বলেন। জি আরো উপকৃত হবে সবাই। জি জি, ওই যে বাসায় গন্ডগোল বেঁধেছে, ঘুষি মেরেছে চোখে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু কোণঠাসাঠাসি হয়েছে, ঘুষি মেরে দিয়েছে, চোখ একদম লাল টকটকে হয়ে আছে, এখানে অ্যালোপ্যাথি ঔষধ তেমন কাজের হয় না, শুধু ব্যথাটা কমিয়ে রাখে। যত ড্রপ দিক না কেন এটা কমে না, শুধু ব্যথাটা কমানোর জন্য তারা যে কোনো পেইন কিলার ব্যবহার করে। এমন ক্ষেত্রে আর্টিমেশিয়া ভালগারি যেন চমকপ্রদ একটা রেজাল্ট নিয়ে এসে দেবে। সাথে আমি যেটা বললাম, ম্যাডামও বলেছেন একটা সিমফাইটাম, লিডাম্পাল, হাইপেরিকাম আর আর্নিকা, এই 4টে ঔষধের মধ্যেই দেখবেন ঘোরাফেরা করবে। যদি আর্নিকাই ম্যাক্সিমাম ভালো হয়ে যায়। জি জি, রক্ত জমাট বাঁধে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, এই যে লাল হয়ে যায়, রক্ত জমাট বাঁধে ওখানে অবশ্যই। তো এইটা কিভাবে একটু বলেন তাহলে ক্লিয়ার হয়ে যাক। জি স্যার, জি জি, এই যে একদম ছোট ছোট কজেশন, এখানে যে চোখে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা দিলে এখানে লিডাম চলে আসলো, চোখে জ্বালা যন্ত্রণা হচ্ছে কিন্তু আবার একটু বলেন। ও স্যার, এটা তো মুশকিল হয়ে যাবে নি। আমেরিকার ভাষা বললেন, ঠিক আছে। ভাই কি হবে, ইনজুর হবে না? জি, ওখানে তো ইনজুরি, অবশ্যই ইনজুরি আপনার 40 পৃষ্ঠায় যান স্যার, ওখানে নাই কিন্তু আর্টিকেশিয়া ভালগারিস, কিন্তু এটা লিখে রাখেন পাশে 44 বাম কলামের নিচে। আপনি ইয়াসিন স্যার বলেন। জি ম্যাডাম, যেহেতু এখানে ঠান্ডায় উপশম হয় তাহলে তো আছেই লিডাম্পাল, আর আর্নিকা তো ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, আমাদের স্যার বললেন। হাইপেরিকামের কথা, লিডামের কথা হয়ে গেল। সিমফাইটাম ওখানে রুব্রিক্সের আকারেই দেওয়া আছে, ম্যাডাম যে রুব্রিক্সটা বললো ওর পাশেই, যে ইনজুরি ফ্রম, আঘাতের ফলে হয়েছে, সিমফাইটাম হয়তো একমাত্র ঔষধ ওখানে ফার্স্ট গ্রেডে দেওয়া আছে। এতটুকুই, এছাড়া বেশি কিছু আমি দেখি না এখানে। জি ম্যাডাম, ধন্যবাদ, আপনি আপনার আলোচনা করেন। জি স্যার, ধন্যবাদ। এই যে এগুলো সবাই একটু একটু করে সংযুক্ত করবেন, কারণ রোগী দেখা প্র্যাকটিক্যালি যখন আপনারা মনে করেন ওষুধ বলেন, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু মনে করেন ফলাফল যে আপনি ওষুধ যেটা দিয়েছেন আমিও সেটা দিয়ে উপকার পাবো তা তো না। আমি জেনে রাখলাম কি কি লক্ষণ আপনি দিয়েছেন, তখন আমার রোগী যখন আসবে আমি একটু স্মরণ করবো।
আপনার রোগী যখন আসবে তখন একটু স্মরণ করবেন, এই কথাটা শুনেছিলাম, এই ওষুধটা দিয়ে ভালো ফল হয়েছে, আচ্ছা দেখি আমার রোগীটা যদি সেই লক্ষণগুলো দিচ্ছে আমাকে, তাহলে আমি ওষুধটা প্রয়োগ করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের এখানে আমাদের অনেক অভিজ্ঞ স্যাররা আসেন, স্যার ম্যাডামরা বলেন তাদের ওনাদের অভিজ্ঞতাটা বলেন, বলে ওষুধগুলো বলেন, আমরা কিন্তু সরাসরি ওই রোগী আসলো মানে আমি লিখে রাখলাম এই সমস্যার জন্য এই ওষুধ, তাহলে কি হলো চটি বইগুলো থাকে না ওগুলোর মতো হয়ে গেল। আমাদের হচ্ছে কি ওনার যে রোগীগুলোর যে সমস্যাগুলো বলছে ওটা সবটা লিখে রাখলে যে এই সমস্যা ছিল, আমি ওষুধটা দিলাম। যেমন একটু আগে আমাদের স্যার বললো না, ঠান্ডা যখন প্রয়োগ করে উপশম বোধ করে তখন আমরা লিটামটাকে চিন্তা করি, এই যে কথাটা, লিটামটাকে চিন্তা করলাম, এভাবে কিন্তু স্যার আমরা লিখে রাখবো। কারণ যারা সবাই কিন্তু অভিজ্ঞতা শেয়ার করে ওনার রোগীর লক্ষণ অনুযায়ী। ওনার রোগী আমার রোগী যদি এমন হয় যে আমার রোগীটা আঘাত পেয়ে আসছে, আমি বললাম সিম্পাইটাল, কিন্তু আপনার রোগী ছিল কি ঠান্ডাতে প্রসব, তাহলে কিন্তু সিম্পাইটাল ফেলে উনি লিগামে চলে যাবে, কারণ আমার এই কথা হবে না, অন্য কথায় চলে যেতে হবে, অন্য ওষুধে চলে যেতে হবে। সবাই শেয়ার করবেন, শেয়ার করলে আমরা সবাই কিন্তু শিখি। ম্যাম একটু বলি, আমার একটা পেশেন্ট আসছিল, তো সে এলোপাতি ডাক্তার, মানে সে ঘুমতে ঘুরতে দেখে তার চোখ লাল হয়ে গেছে, মানে চোখ লাল হতে ওই যে মানুষের আঘাত পেলে চোখে রক্ত জমা হয় না সাদা অংশে, ঠিক ওরকম রক্ত জমার মতো অভিযোগ হয়ে গেছে। তো সেই এলোপাতি ডাক্তার চক্ষু ডাক্তার দেখাইছে মানে হসপিটালে, তাতে তার সমাধান হয় না। পরে আলহামদুলিল্লাহ আমার কাছে আসছিল, আমি তো প্রথম থেকে বেরিডোরা 30 দেওয়ার পর এখন ম্যাক্সিমামটা হয়ে গেছে, তো 2 দেওয়ার পর আলহামদুলিল্লাহ একটা সমাধান হয়ে গেছে। আমি চিন্তা করতে যে দ্রুত তার জিনিসটা সমাধান হয়ে যাবে। এখন তার যে আঘাত পেলে যে রক্ত জমা হয় ওরকম সে অবস্থায় আমি ঘুমাই বাজে রয়েছি, ঘুম থেকে উঠে দেখি আমার এই অবস্থা, একটা চোখ এখন এই অবস্থা টানছে। স্যার তাহলে আপনার এখানে লক্ষণ, ভালো ফল পেয়েছেন স্যার আপনার এখানে লক্ষণ কি জন্য, কি এজন্য বেলেডোনা দিলেন স্যার, যে হঠাৎ এজন্য এর উপর ভিত্তি করে না স্যার শুধু লাল? আমি দিচ্ছি একটা টকটক লাল, এটা দেখে আমি দিয়ে দিচ্ছি যে সেটা কোনো কারণে হয়তো অ্যালার্জির কারণে এটা হইতে পারে, হ্যাঁ এই জন্য আমি তাকে ডান চোখ এইসব কোনো তার কোনো সমস্যাও ফিল করে না, যে ব্যথা করে বা জলে বা কোনো সমস্যা ফিল করে না, শুধু তার চোখটা একেবারে মনে হয় যেন ওই কেউ তাকে ঘুষি দিয়েছে ই করছে, একেবারে লাল রক্ত একেবারে অনেকখানি উপরে জমা হয়ে গেছে। ধন্যবাদ স্যার। এই সেম লক্ষণে আমার কয়েকজন রোগীকে দেওয়া হয়েছে বেলেডোনা, কোনো মানে কারণ হঠাৎ করে কি ব্যাপার ঘুম থেকে উঠার পরে চোখ লাল, আমার ছেলে করে দিয়েছি, হ্যাঁ যখন চোখটা লাল হয়ে গেছে কারো জানি আমি তো জানি না, বেল দিয়েছি আলহামদুলিল্লাহ, বেলে কিন্তু এখানে ফলটা ভালো আসে হঠাৎ আক্রমণে, আবার হঠাৎ এসে হঠাৎ চলে যায় না, কিন্তু চলে যাওয়ার সময় সময় নিয়েছে। আমরা কিন্তু আবার যে ছানির কথা দেখলাম না, ছানি পড়ে চোখে, এই ছানি পড়াতে কিন্তু ফ্লোরে কিন্তু ভালো একটা প্রয়োগ আছে, ব্যবহার করি আমি, বা দেখতে পারেন। আর ওষুধ আছে এখানে, আপনার রোগীর যদি লক্ষণে মিলে তখন আপনি দেখতে পারেন। আমাদের অভিজ্ঞতা শেয়ারিং এর জন্য অনেক স্যার ম্যামরা আছেন, কিন্তু কথা বলছেন না, আশা করি আমাদের স্যাররা কথা বলবেন। আমাদের এখানে আমাদের বিশ্বব্যাপী স্যার যদি না ঘুমিয়ে থাকেন তো একটু কথা বলুন, এটা হবে কি দেখুন 238 পৃষ্ঠা। ম্যাম হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন বলুন। আমার বই লিখে আছে যে ইকাইমোসিস, হ্যাঁ এখানে লিখে আছে যে চোখের চারপাশে কালো হয়ে যাওয়া। আচ্ছা দেখুন এটাই হবে। আচ্ছা ম্যাডাম, ইকাইমোসিস হচ্ছে আঘাতের থেকে রক্তটা জমে যায়, এটা সার্কুলেশনের জন্য এটা ব্যবহার হয়, ইকাইমোসিস বলে। আমি যে কোনো ফাস্ট ফুড খাই তো, তারপরে একটু বড়
করে স্যার করতেছি আমার মনে পড়তেছিল না, হঠাৎ করে হয় কি এখন ইদানিং কেন জানি হঠাৎ করে কোনো একটা প্রশ্ন হলে আমি ভুলে যাই, মনে করেন কোথায় আছে বা কিছু ডিসকাশন অ্যারাউন্ড আইস, এটা একটু দেখতে পারেন স্যার। 238 বাম কলমে মিডিলে। হ্যাঁ, ডিসকাশন অ্যারাউন্ড আইস। হ্যাঁ, এটাই হবে কারণ ইকাইমোসিস হচ্ছে আঘাতের থেকে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমাদের মাসা ম্যাম ওটারে কেটে, হ্যাঁ ওটারে কেটে ওই যে আঘাতের কারণে হওয়া লিখে রাখেন, আর ডিসকালারেশনের কারণে আমার এখানে লেখা নাই, আঘাতের চোখের নিচে কালো বা কিছু একটা, এটা লেখা নাই আমার। হ্যাঁ, রাত্রিবেলা ঘুম হয়। ডাক্তারবাবু এটা কত পেজে বললেন? ডাক্তারবাবু কত পেজ বললেন? ওটা 238 পৃষ্ঠায় স্যার। বাম কলমে মিডিলে, বাম কলমে মিডিলে। Discoloration around eyes, see face of iris, aurum হচ্ছে second grade, euphrasia second grade। এখানে স্যার আমরা ফেসও যেতে পারি, ফেসে যেও জিনিসটা বলেছি, যদি আমাদের এখানে না পোষাইলো ওষুধগুলোর থেকে পোষাইলো না, সেটা মিললো না, তখন আমরা ফেসে চলি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম বুঝতে পারলাম। আমাদেরকে এটা হবে কি অ্যারাউন্ড আইস, ডার্ক, চোখের চারিদিকে কালিমা। জি জি, এখানেই আছি আমরা। 238 বিশ্বনাথ স্যার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম একটু যে চোখে যে একটা ল্যাক্রিমেশন গ্ল্যান্ডটা যে বন্ধ হয়ে যায়, তার জন্য আমাদের আপনার যদি অভিজ্ঞতা থাকে এটা শেয়ার করবেন স্যার। ওই যারা মনে করেন বিভিন্ন যেখানে চৌমাথার মোড় বলে না, আপনাদের ওখানে অনেকে চৌমনি বলে, চৌমাথার মোড়, হ্যাঁ বিভিন্ন যেখানে গাড়িগুলো ওই সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকে, আবার সিগন্যাল বলে আবার চলতে শুরু করে, সেই সব জায়গায় দেখবেন অনেক বাজার আছে, বাজার বসে, ওই আলু, পটল, কুমড়ো, তারপরে এই কাঁচা লঙ্কা, আদা এসব বিক্রি করে। তা ওরকম যদি ছোটবেলার থেকে কেউ বিক্রি করে, একটা হচ্ছে হাত মাঝে মাঝে পরিষ্কার করে না, এদিক দিয়ে গাড়ির যে ধোঁয়া গুলো আছে না, ভীষণ ধোঁয়া, সেইগুলো থেকে ধুলো, ওই গাড়িতে যখন চাকাটা যখন ঘর্ষণ খায় তাতে একটা ধুলো বেরোয়, এই করতে করতে ও যদি দীর্ঘদিন থাকে, হয় ওর দুটো রোগ হবে, হয় হাঁপানি হবে ওইখান থেকে, আর নয়তো চোখের পড়বে, ওই চোখের যে নালীটা যে দিয়ে আমাদের চোখটা, তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে বাল দিক থেকে আমাদের চোখটাকে ধুইয়ে দেওয়ার জন্য ঈশ্বর একটা জলের স্রোত দেওয়া থাকে। মনে করেন একটা কোনো আইল্যাশ মাঝখানে পড়ে গেল, কিছু করতে হবে না, চুপচাপ যদি চোখটা বন্ধ করে রেখে চোখের মধ্যে জলটা আসে, অমনি আইল্যাশটা একটা নাকের গোড়ার দিকে, হ্যাঁ ও চলে আসবে, তোর হাত দিয়ে বার করে নেয়। এই যে হাতটা ধোয়া না, এই করে না, ওই করে ওই যে নালীটা বন্ধ হয়ে যায়, ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা বন্ধ হয়ে যায়, তা আমরা বলি নেত্র নালী হয়েছে, ওখানে বন্ধ হয়ে গিয়ে আবার ইনফেকশন থেকে ফোড়াও হয়ে যায়, বা ওখানে ফাঙ্গাস ইনফেকশন হয়, অনেক রকম হয়। তা ঠিক মতন হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে চোখে তো ডাইরেক্ট মারা যায় না জল, ওই কপালের দিকে দিয়ে চোখটা মিটমিট করতে, অথবা বাড়িতে এসে বালতির মধ্যে ভালো জল, পরিষ্কার জল রেখে মুখটা আগে ধুয়ে নিয়ে, চুল ধুয়ে নিয়ে ওই চোখের মধ্যে মাছের মতন তাকালে পরে, হ্যাঁ চোখের ধুলো বালিগুলো অটোমেটিক ওই জলের মধ্যে পড়ে যায়। তো তাকে যদি চোখের আবার ওই চোখ দিয়ে 1, 2, 3 চোখ দিয়ে লিখবে আর কি, মানে চোখের ভাষায় লিখবে, তাহলে কিন্তু চোখের মনিটাও ঘুরতে থাকে। এবং কনজাংটিভা আছে, কনজাংটিভা তো তার বিছানা চাদরের মতন, তার নিচে আছে আবার অনেকগুলো মাসল,
অ্যানাটমি বইতে আছে, গ্রেজ অ্যানাটমি বইতে প্রায় 10-12টা মাসেল আছে যেগুলোর উপর দিয়ে আমাদের চোখের মণিটা সাঁতার কাটে, বাঁদিকে ডান দিকে উপরে নিচে সাঁতার কাটে আর কি। তা এই যে চোখের যে ব্যায়ামটা, 1 লেখা 2 লেখা 3 লেখা 4 লেখা নিজে নিজে চোখ দিয়ে, তা ওই জলের মধ্যে দিয়ে ওই যে ধুলোবালি গুলো বেরিয়ে গেল, চোখের মধ্যে কোনো ঘষতেই হলো না। তা এই চোখের ব্যায়ামও হলো, তার মাসেল গুলো অ্যাক্টিভ হলো। আর মাসেল গুলো অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে ভিটামিন এ আর ভিটামিন ই খেতে হবে। চোখের জন্য সবাই জানি আমরা ভিটামিন এ রাত কানারও ভালো করে, আর ভিটামিন ই হচ্ছে মাসেলের মানে স্ট্রেন্থেনিং। তা এইগুলো খেতে হবে। কিন্তু যখন দেখা গেল যে ওই নেত্রনালীর ভিতরে ওইটা যে আটকে গেল এবং সেটা খুলছে না, তখন ওরা করে কি ওইটাকে ছাড়িয়ে দেয়। হ্যাঁ, আর বলতে হয় এক্সাইটিং কজ হচ্ছে আপনার ওই যে ধুলোবালি, অথবা আমাদের মা জননীরা আগে তো গ্যাস ছিল না, উনুনে রান্না করতো, সেই সকাল 4টের সময় উনুন ধরাতো। আগে তো কয়লা ছিল, পাথুরি কয়লা, তারপর তো খুব কয়লা এলো। তা এই কয়লা ভেঙে উনুন ধরিয়ে প্রায় 10-40 মিনিটের মতন সেই গোবরটা ঘুটে টুটে দিয়ে করলো। এরপরে রুটি করা, অমুক করা, স্কুলে পাঠানো, অমুক, সারাদিনই প্রায় রান্নার কাছে। তা ওই মা জননীদেরও এরকম চোখের মধ্যে ডিস্টার্ব হয়ে এরকম আবার ফুলে যাওয়া, ইনফেকশন হওয়া, ফোড়া হয়, আবার ফোড়া হয়, আবার কার্বন কল হয় যদি ইয়ে হয়, কি বলে ওটা, সুগার থাকে, মানে সুগারের যদি বেশি থাকে, ব্লাড সুগারের পিপি বা ফাস্টিং, এইগুলো তো আগে দেখতো না। হ্যাঁ, যখন হতো তখন ডাক্তারখানা গেল, ডাক্তারবাবু তোমার ওষুধ দিয়ে হয়তো অপারেশন করে দিল। অপারেশন করে দিলে পরে ওইটা আসলো। অনেক সময় সে অপারেশন করেও সাকসেস হয় না, এমনই অবস্থায় সে পুরো নালিটাই নষ্ট হয়ে গেছে। তখন কি হয়, ডাক্তারবাবু ওই জায়গাটা ঠিক করে দিল, ওই চোখের বাইরে দিয়ে এত জল বেরোয় আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। কি সুন্দর অ্যানাটমি, ফিজিওলজি, চোখ দিয়ে ওই নালি দিয়ে বেরোয়, আর আমাদের ভিতর থেকে যে কার্বন ডাই অক্সাইড বেরোয় সেটা বাষ্প হয়ে বেরিয়ে যায়, আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু যখন এই অসুবিধা হয় তখন দেখা যায় ওই রাস্তাটা যখন বন্ধ হয়ে যায়, বা ডাক্তারবাবুরা, অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরাও যে বন্ধ করতে পারলেন না, মানে সারাতে পারলেন না, রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, মানে যে তখন ওই উপর দিয়ে ভেসে আসে, তখন সারাদিন যে কত জল বেরোয় তখন বোঝা যায়। এবং জল বেরোতে বেরোতে অনেকে যদি হাজা হয়ে যায়, ওই যে আপনার ইউপ্রেশিয়া মতন, হ্যাঁ, আপনার হাজা হয়ে গেল, অমুক হয়ে গেল, বারবার চোখটা মুছতে হবে, অমুক করতে হতো, এই আর কি। আর চোখের সম্বন্ধে আপনি তো ভালোই খুব ইয়ে করলেন। এখন ক্যাটারেক্ট সম্বন্ধে যে বিভিন্ন রকম ডাক্তারবাবুদের ওপিনিয়ন আছে, ওষুধ দিয়ে যে ধৈর্যটা, যে আবার চোখ নিয়ে কথাবার্তা, যে ধৈর্যটা সেটা আমার দেখাচ্ছে না, দেখছে যে চোখটা, সে যে সিঁড়ি দিয়ে নামছে সিঁড়িটা দেখতে পাচ্ছে না, এত ঝাপসা হয়ে গেছে। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে বিভিন্ন কারণে, হয়তো কোনো কেউ ইনজেকশনের জন্য, কেউ ইচিং এর জন্য, কেউ একজিমার জন্য, কেউ এই যে আজকে ঘামাচি যে হয়, বিভিন্ন ঘামাচি হয়, ঘামাচির জন্য হয়তো এমন একটা ওষুধ দিয়ে দিল, যে সালফারি দিল, তাতে দেখলো যে না, আগে একটু বোর্ডটা দেখতে পারতাম না, এখন যেন বোর্ডটা দেখতে পাচ্ছি। কিন্তু ওইটা হচ্ছে সাময়িক বলতে 2-3 দিন 4 দিন 5 দিন দেখলো, আবার যেই কে সেই হয়ে গেলো, কারণ ও তো আর সে প্যারামিটারের সেরকম, ওকে তো আর সেরকম পাওয়ার দেওয়া হয়নি। তাহলে এই যে তাকেও ডাক্তারের টাচে থাকতে হবে। হ্যাঁ, তাহলে দেখা গেল যে কোনো ডাক্তারবাবু আছে শুধু চোখ নিয়ে চিকিৎসা করে, তারা ওই সালফার দেখেছি, তারা সালফার 1M 10M দিয়েছে এবং সাকসেস হয়েছে। যেমন অনেকে চেন্নাইতে চলে যায়, ওই বড় বড় ডাক্তারখানা, শঙ্কর নেত্রালয়, আরো অনেক বড় বড় এখন হয়েছে, বিভিন্ন ডাক্তারবাবুদের এই নার্সিং হসপিটালে চলে যায়, আই হসপিটাল,
সেখানে গিয়েও দেখা গেল কম্পিউটার এসে দেখতে পাচ্ছে, কম্পিউটার এসে অসুবিধা হচ্ছে। কিন্তু ওই ক্যালকাটা মেডিকেল কলেজে, মানে আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ক্যালকাটা, যেটা বিখ্যাত পুরনো, সবচেয়ে পুরনো, সেখানে কয়েকজন ডাক্তারবাবু ছিলেন, এখনো কয়েকজন আছেন, তারা এইসব দিয়ে দিব্যি ভালো করে দিয়েছে। আমাদের জানাশোনা। আমি তুমি কোথায় দেখালো, বলে ওখানে দেখালো। মানে দেখি তোমার প্রেসক্রিপশনটা দেখলাম যে সালফার 10 একটা ডোজ, আর বাদ বাকি নিয়ে নিলাম দিয়েছে। তাতে সে এখন কম্পিউটার বেশ ভালো চালাচ্ছে বলে এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি চশমা চালা। তা এই যে একটা সাধনা, চোখ নিয়ে যে যারা যারা এ করেন সাকসেস হন এবং তারা ধৈর্য ধরে থাকেন। এবারে কি হয়, আশেপাশের লোক, পাড়ার লোক এমন একটা ভয় দেখিয়ে দেবে, দেখো বাবা তোমার ছানি যদি পেকে যায়, তোমার ছানি যদি শক্ত হয়ে যায়, তোমার চোখটা তো ড্যামেজ হবেই, ওই বাটা গেছে দাঁতটাও যাবে, ওই ভয়েতে ভয়েতে যায়। কিন্তু মনে করেন সে খুব বয়স্ক, সে খুব দুর্বল, ভাইটালিটি নেই। আমি কিছু কিছু লক্ষ্য করেছি, জানি না হয়তো তার নিয়তি ছিল, চোখের অপারেশন করে আসার পরে ওই 1 বছর কি 2 বছর পরেই মারা গেল। ব্যাপারটা বুঝলাম না, চোখের উপরে কি তাদের হয়তো এমন কিছু অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ দেওয়া হয় বা কিছু হয় যে এই প্যারামিটারটা সহ্য করতে পারে না বা নিতে পারে না বা কিছু হয়। যদি না করতো, যদি গরিব থাকতো, ওই যদি 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দিল, তাহলে সে তো সেই সুবিধা তো পেল না। তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম যে এখন দেখতে পাচ্ছেন ভালো? বলবে এখনো ঠিক, বলছে ডাক্তার বলছে অ্যাডজাস্ট হতে দেরি হবে। কি অ্যাডজাস্ট হতে দেরি হবে? এইগুলো একটু সমীক্ষা করছি আর কি স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার। আমার ভাইরা ভাই উনি হলো ডেন্টিস্ট, তো ওনার ওই ডেন্টিস্ট ওই যে বিয়ে থেকে ওখানে মোটর আছে, ওখানে তার শক লাগছিল, লাগার পরে চোখে উনি জাল নেট দেখছিলেন, নেট নেট। তখন আমি তাকে ওষুধ দিয়েছিলাম ইলেকট্রিস, তারপরে দিয়েছিলাম ফসফরাস। আচ্ছা, কাজ হয়েছিল স্যার। ফসফরাস খুব বড় মেডিসিন এই জায়গাটায়। আজকে ম্যাডাম যেটা দেখালেন, এই যে সালফার টালফার দেখলাম সবকিছু আছে, কস্টিকাম, এই আমার মনে হয় যে তাদের প্যারামিটার হিসেবে যদি আমাদের পোটেন্সি যদি ঠিক মতন দেওয়া যায়, হ্যাঁ, তাহলে আমরা সাকসেস হব। আর বেশিরভাগই বিভিন্ন রকম বাজার চলতি যেসব ড্রপ গুলো আছে, সে বাজার চলতি যেসব ড্রপ গুলো আছে, সেই ড্রপ গুলোর উপরে কি কি কার্যকারিতা। তবে অনেক সময় অনেকে বলে যে ড্রপ গুলোর মধ্যে আমাদের যদি ইউফ্রেশিয়া ড্রপ পাওয়া যায়, আমাদের যদি এমনি যদি প্লেন ওয়াটার, যেমন আমাদের অ্যালোপ্যাথিক আছে শুধু প্লেন ওয়াটার, সেরকম দিয়েও যদি ভালো করে চোখটা ইয়ে করে, আর চোখের উপরে যেন ঝাপটা না দেয়, চোখের কপালের মধ্যে ঝাপটা দেবে আর চোখটা মিটমিট করবে। চোখটা যদি আমরা কোনো কাচের মধ্যে যদি ঝাপটা দিই, তা কাচটাও কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে, হ্যাঁ, কাচের মধ্যে দিতে দিতে। তা যদি এরকম বারবার প্রতিদিনই আঘাত করি, অতএব আঘাত জনিত কিন্তু একটা ক্যাটারেক্ট হয়, একটা নিউট্রিশন জনিত আঘাতে ক্যাটারেক্ট হয়, একটা ধুলোবালির আস্তরণ থেকে ক্যাটারেক্ট। বিভিন্ন ক্যাটারেক্টের যে ধরনগুলো, কি কি কারণে ক্যাটারেক্ট হয়, তারপরে সুগার, হাই সুগার, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপরে আবার ওই চোখের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, সেগুলির মধ্যে দিয়ে যদি রক্ত প্রবাহিত না হয়, না হয়ে যদি সুগার প্রভাবিত হয়, সুগার যদি ওইটা মিষ্টি হয়ে যায়, ক্যান্ডি হয়ে যায়, তাহলে তো আর ওই সেলগুলো পাবে না। এই যে 12টা সেল আছে, উপর নিচ আমার মুখস্থ ছিল, এখন বলতে হচ্ছে না, গ্রেজার আমি লেখা আছে, গ্রেজার অটোমেটে আই এর মধ্যে এরকম
কত যে মাসল গুলো আছে, সেই মাসল গুলো তো নিউট্রিশন পাচ্ছে না, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার থেকেও ছানি বা চোখের দৃষ্টিশক্তি, শুধু দৃষ্টিশক্তি কিন্তু ওই রেটিনার থেকে না, দৃষ্টিশক্তি কিন্তু আমাদের মাসকুলার উইকনেস অফ দ্য আই, যেটা জেলসিমিয়ামে লেখা আছে, মাসকুলার উইকনেস অফ দ্য আই, জেলসিমিয়াম, অথবা ভিটামিন ই। তাকে যদি মাল্টিভিটামিন, মানে আমি বলছি না যে ভিটামিন কিনে খাওয়ার, মাল্টিভিটামিন টাইপের, মানে রান্না করা, হ্যাঁ, শাকসবজি, ফলমূল, বিভিন্ন মাল্টিভিটামিন, মাঝে মাঝে খিচুড়ি, ভাতের মাড়ের সাথে যেটা ফেনা ভাত, যেটা ভালো চালের ফেনা ভাত, এগুলো খায়, এবং অঙ্কুরিত ছোলা, তারপরে বিভিন্ন ভিটামিন ই আছে, কুমড়ো বিচি, বিভিন্ন বিচি, তরমুজের বিচি, যত বিচি আছে তত তার পটেন্সি, তাদের ভিটামিন বেশি আছে। সেইগুলোকে যদি খায় তার চোখে স্বাস্থ্য ফিরবেই ফিরবে ইনশাল্লাহ। আর ওই যে একটা গান আছে না স্যার, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা সে তো নয়। খুব সুন্দর। কিন্তু চোখ দিয়েও কিন্তু একদিন লেখা যায়, লিখে দেখবেন সুন্দর লাগবে। জি স্যার। স্যার আরো ব্যাপার আছে, চোখের কিছু কাজ আছে।